হ্যাঁ, শুরু করুন। নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সময় যত গড়াচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ কিন্তু আরো ভয়াবহ আকার নিচ্ছে। দুই পক্ষ, ইরান এবং উল্টো দিকে নেতানিয়াহু, কেউ কিন্তু চুপ করে থাকার বান্দা নয়। একে রাত যত গড়াচ্ছে দেখতে পাচ্ছি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। সেটা একদিকে যেমন সামরিক ঘাঁটি, একদিকে যেমন পরমাণু ঘাঁটি লক্ষ্য করে, উল্টো দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বাসিন্দারাও। ইতিমধ্যে ইরান যে হিসাব দিয়েছে, তাদের 60 জন মারা গেছেন এবং 320 জন আহত। এর মধ্যে অনেক শিশু ও মহিলাও রয়েছে। পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র হানা কিন্তু আহ উল্টো দিকেরও প্রাণ কেড়ে নিচ্ছে। ইরান শুধুমাত্র আহ, যে এখানে থেমে থাকবে না সেটা বোঝাতে বলেছে, এই যুদ্ধে যদি আমেরিকা, ব্রিটেন বা ফ্রান্স তাদের বিরুদ্ধে যায়, তারা কিন্তু এর ফল ভোগ করবে। কোথায় যাচ্ছে? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? কারণ চীন ইতিমধ্যে ইরানকে সাপোর্ট করেছে। আজ আমরা এই নিয়েই কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাদা, স্বাগত। হ্যাঁ, নমস্কার, নমস্কার, নমস্কার। রাজাদা, এখন তো থামার কোনো বিরামই নেই। যেটা ভাবা গিয়েছিল যে তাদের আহ একটি চুক্তিতে সই করানো যাবে, আমেরিকা হয়তো সেটাই ভেবেছিল, যেটা এই ক্ষেপণাস্ত্র হানা দিয়ে তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করা যাবে। সেটাতে তো কোনো লাভ হলো না, বরঞ্চ ওমানের এই বৈঠক থেকে কিন্তু ইরান নিজেদের প্রত্যাহার করে নিল। রাজাদা, কোন দিকে এগোচ্ছি রাজাদা আমরা? হ্যাঁ, দেখুন, মানে যে ওমানের মাস্কাটে টা ছিল ষষ্ঠতম যে আলোচনা, সেটা ওরা বসতে রাজি। মানে ষষ্ঠ আলোচনা পর্যন্ত এসেছে, মানে পঞ্চম পর্যন্ত ফেল করেছে। সুতরাং আলোচনা তো খুব একটা ফলপ্রসূ হয়নি, এটা পরিষ্কার। এবং দ্বিতীয় জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা যে ফলপ্রসূ হবে না সেটা আমেরিকা জানে। কেননা গোপনেই এসবগুলো কাজকর্ম করছিল ইরান। তার যে নিউক্লিয়ার যে যন্ত্র ও অস্ত্রশস্ত্র সে তৈরি করার কথা ভাবছিল। এবং দেখতে হবে ইসলামিক দুনিয়াতে পাকিস্তান ছাড়া আর সেভাবে কারোর কাছে কিন্তু আর আণবিক অস্ত্র নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ইরান যদি আণবিক অস্ত্র তৈরি করতে পারে, এবং ইরান থেকে তো মানে অনেকটাই দূর ইসরায়েল, প্রায় 1,500 থেকে 2,000 কিলোমিটার দূর। হুম। ক্ষেপণাস্ত্র শুনলে মাঝপথে কেউ সেটা ইন্টারসেপ্ট করতে পারে, নামিয়ে দিতে পারে। সুতরাং অন্য দেশে পড়লে সে আবার বিপদ, সে আবার চেঁচামেচি করতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে। এখন ওই জন্য পাশের যাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো, ইরান শিয়া হয়েও সুন্নি দেখুন হামাসদের সঙ্গে সম্পর্ক রেখেছিল, খুব ভালো সম্পর্ক, আর্থিক সামরিক সবকিছু, ট্রেনিং ট্রেনিং সবই দিয়েছে। লেবাননের হেজবুল্লাহদেরও দিয়েছে, আবার সিরিয়াতেও দিয়েছে, আসাদ কাম্পানি। আবার তলার দিকে যদি আপনি আসেন, মানে হাউথি, ইয়েমেনের হাউথিদেরও দিয়ে গেছে। তো ইরান আহ, বহুভাবেই চাইছে যে ইসরায়েলকে জব্দ করা। যদিও পাহলভি ডাইনেস্টির সময়, যখন ইরানের শাহ যখন দেশের রাজত্বে ছিলেন, তখন কিন্তু দুদেশের সম্পর্ক অসাধারণ ছিল। মানে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক মানে অত্যন্ত একটা হৃদ্যতাপূর্ণ জায়গায় ছিল। এবং খেয়াল রাখতে হবে যে মোসাদ, যেটা ইসরায়েলের যে গোয়েন্দা হুম। সংস্থা, তারাই কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক সেটাকে তৈরি করেছে। তারপরে সাবাকের সঙ্গে সম্পর্ক বহুদিনই রয়েছে। এবং যে নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে ইসরায়েল যেটা করতে পারলো, ইরানের একেবারে যে ঘাঁটি, যেখানে ইউরেনিয়াম রয়েছে সেইখানকার ঘাঁটি, তারা জানে, আহ, এটা জানে। সেই সিক্রেটটা গোপন ব্যাপারটা তাদের কাছে রয়েছে। এমনকি নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছে তাদের খবর, এবং যারা আর্মি টপ কমান্ডার, প্রথমে তো আমরা দেখেছিলাম দুজন করে আর্মি কমান্ডার, দুজন টপ, মানে হ্যাঁ, ইসলামিক রিপাবলিকান গার্ডের একজন, ইরানিয়ান আর্মির চিফ, দুজনকেই হুম। মেরেছে, আরো 9 জনকে মেরেছে। এবং প্রায় এবং প্রচুর সায়েন্টিস্টকেও মারা আর কি হ্যাঁ, নিউক্লিয়ার সায়েন্সে টার্গেট প্রথমে করা দুজন হয়েছে। ছিল, এখন আজ 9 জন সকালেও 10 জন মারা গেছে। প্রতিরক্ষা দপ্তর সেগুলোকে হামলা করাচ্ছে আর কি, পিন পয়েন্ট আক্রমণ করছে।
হ্যাঁ, পিন ইসরায়েলের তরফ পয়েন্ট। থেকে যে, হ্যাঁ। কিন্তু রাজাদা, এর মধ্যে যেটা হয়েছে, চীন কিন্তু সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে গেছে এবং তারা বলেছে যে গাজাতে অনেকদিন ধরেই একই কাজ ইসরায়েল করে চলেছে এবং সেটাকে ডি এসকালেট করতে হবে। আপনি কিভাবে দেখছেন এই যে এটা কি আরো বাড়বে রিজিয়ান জুড়ে? কারণ যেহেতু, এবং না যদি দেখুন, আমেরিকা ইনভলভ হয়ে যায় তাহলে কি সেটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে? না আমেরিকা তো ইনভলভ আছেই না। আমেরিকা তো যদি দেখেন, না, সেটা ট্রাম্প। পেছন থেকে, তার হ্যাঁ, ইনভলভমেন্ট তো পেছন থেকে, সরাসরি কি হ্যাঁ, যুদ্ধে যদি ইনভলভ হয়? সরাসরি দেখুন, সরাসরি তো আহ, করতে চাইবে না। পেছন দিয়ে যদি কাজ হয়ে যায়, যে ধরনের আক্রমণ করেছে ইরান, দেখুন দেখুন কদিন চালাতে পারে, বুঝেছে, যে জায়গায় ঘাঁটি গেড়েছে। এবং আমেরিকা এখন যেটা করছে, যে সমস্ত ইরানের ছোড়া যে সমস্ত মানে হাইপারসোনিক মিসাইলস গুলো, সেগুলোকে ইন্টারসেপ্ট করছে। হ্যাঁ, আমেরিকার নেভি ডেস্ট্রয়ার সমুদ্র থেকে ডেস্ট্রয় করছে, এবং অন্যান্য যে আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম সবটাই কিন্তু যুদ্ধের এই যে ইরানের যে মিসাইল গুলোকে আটকাচ্ছে। এটা ইরানও স্বীকার করেছে। সুতরাং এখন আর অস্বীকার করার জায়গা নেই যে বাইরে থেকে আছি। হ্যাঁ, তুমি যদি যুদ্ধের মধ্যে না থাকো, তোমার দায়টা কোথায় পড়ছে? এবং যদি দেখেন আমেরিকার সেনাবাহিনী, যেটা সবসময় আরব দেশের এইসব জায়গায় প্রায় 15-20 হাজার মতন থাকে, এখন প্রায় 43 হাজার নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, হুম। চলছে। আমেরিকান ম্যারিন সেখানে এসে হাজির হচ্ছে। সুতরাং আমেরিকা যে একটা সম্পূর্ণ যুদ্ধের এতে চলছে, এবং দূতাবাসে যারা নন এসেন্সিয়াল কর্মচারী তাদেরকে বলছে বাড়ি চলে যাও, তোমাদের প্রয়োজন নেই। এটা আপনি অনেকদিন ধরেই কাগজে বেরিয়েছে, সবাই হুম। সে খবরটা রাখে। সুতরাং আমেরিকা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটা তো খুবই পরিষ্কার। এবং যে জিনিসটা আমেরিকা করলে যে না, বিশ্বে আমেরিকা উত্তাল যেটা হতে পারতো। ভেবেছিল হয়তো এই আক্রমণের পর তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে, কিন্তু তো ফল দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত উল্টো হলো। না, হ্যাঁ, হ্যাঁ, এখন সেটা সত্যি কথা যে স্বাভাবিকভাবেই যেটা মানে আলোচনা তো বললাম, আলোচনা তো 5বার হয়ে গেছে, কিছুই হয়নি। তো আমেরিকা হুম। বুঝতে পারছে এই ধরনের আলাপ আলোচনায় কিছু হবে না। কেননা না, তাই জন্যই চাপ ইরান দিচ্ছিল, ইরান ইসরায়েলকে দিয়ে একটা চাপ দেওয়ার জায়গা ছিল যে না, এই না, ক্ষেপণাস্ত্র তবে ওরা আমাদের তো, দেখান। ওদের যদি ধ্বংস করে দেওয়া যায়, দেখুন আলাপ আলোচনায় যখন কাজ হয় না, তখন আপনাকে কড়া অ্যাকশন নিতে হয় না। নরম মেতে তো কাজ হয়নি না। হুম। আলাপ আলোচনায় কোনো কাজই হচ্ছিল না বলেই ওরা যে জিনিসটা আমেরিকা করলে সারা বিশ্বে উত্তাল হতে পারে, সেটা আহ ইসরায়েলকে দিয়ে করানোটা সুবিধাজনক ছিল। ইসরায়েলের কাছে সব তথ্য আছে, সেভাবেই ওরা অ্যাটাক করেছে। তো আমার যেটা ধারণা, আমরা যেমন নূর খান এয়ার বেসে যেভাবে আক্রমণ করেছিলাম, দেখা গেছে সেখানে নিউক্লিয়ার বেস ছিল। পাকিস্তান স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেছে, এবং ওরা আমেরিকার কাছে সাহায্য চেয়েছে, এবং আমাদেরকে বলেছে যুদ্ধ থামাও। আমরা দেখেছি, আপনি যদি আসল জায়গায় ঘাঁটি করতে পারেন। আমাদেরও যে ইন্টেলিজেন্স দেখা গেছে একেবারে কারেক্ট ছিল, আর মোজাডের ইন্টেলিজেন্স তো দুর্ধর্ষ। এবং হতে পারে মোজাডেরও পাকিস্তান সংক্রান্ত অনেক যথেষ্ট ইনফরমেশন আছে, ইন্টেলিজেন্স আছে। যুদ্ধে কিন্তু ইসরায়েল আমাদের অনেকটাই কাছে ছিল। হতে পারে তারা ইন্টেলিজেন্স দিয়েছে, যেহেতু এখনো কোনো সেভাবে আমরা বলতে পারবো না, তবুও বোঝাই যায় অত পিন পয়েন্টেড আক্রমণ আগে আমরা কোনোদিন করি। এমন যেখানে দেখছেন যখন ইরানের যে মিসাইল গুলো পড়ছে, সাধারণ মানুষের মানে বসতি স্থানে পড়ছে, প্রচুর লোক মারা যাচ্ছে। হ্যাঁ, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি তো হচ্ছে, কিন্তু ইসরায়েলের যেগুলো পিন পয়েন্টেড, খুব মানে সাধারণের, যেখানে দেখুন ডাক্তাররা আছে, সাইন্টিস্টরা আছে, তাদেরকে টার্গেট করতে হবে, হয়তো সেখানে এক্সাক্ট রুমে করা যাচ্ছে না, অনেক বাচ্চা আছে, পরিবারের লোকেরা বা অন্য লোকেরা মারা যাচ্ছে। এগুলো ওরা করেছে কারণ ওরা মনে করছে সাইন্টিস্টদের শেষ করে দিলেই হয়তো এই গবেষণা যে কাজগুলো হয়েছে সেগুলো হয়তো করা যাবে। তো অত্যন্ত মানে মানে বুদ্ধিমত্তার সঙ্গে তারা এগোচ্ছে। এখন যদি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ, চায়না, হ্যাঁ, চায়না তো তেল কিনে সবচেয়ে বেশি ইরান থেকে, না আমেরিকার নিষেধাজ্ঞা, তো হুম। চীন তো শুনবে না, সে কিনছে। সুতরাং ইরানকে তো বলতে হবে আমি তোমার পাশে আছি। চীন, যখন মানে চীন যদি দেখেন যে তাইওয়ানের সঙ্গে এত সম্পর্ক, তারা যদি সত্যি মানে চাইতো লড়াই করতে, তারা তাইওয়ানটা তো অনেকদিনই কেড়ে নিতে পারতো। যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, আমরা ভাবলাম সারা পৃথিবীর অ্যাটেনশন যেখানে চীন কেড়ে নেবে। চীন কিন্তু যুদ্ধে যেতে চাইছে না। চীন যুদ্ধে যাবে না। কেন? 150 কোটি জনতার দেশ, দেশের মানুষকে আরো কি করে মানে সুযোগ সুবিধা দেওয়া যায়, এটাই তাদের লক্ষ্য। একটা যুদ্ধ হওয়া মানে, বড় যুদ্ধ হওয়া মানে দেশকে অন্তত 50 বছর পিছিয়ে নিয়ে যাবে। সুতরাং চীন সে ধরনের বোকামি করবে বলে আমার অ্যাটলিস্ট সে দেশে বহুবার গিয়ে বড় বড় নেতাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে চীন সেই জায়গায় যাবে। সুতরাং কি স্বার্থ পড়েছে যে ইরানকে বাঁচাতে গিয়ে সে, হ্যাঁ, নিজের সে জলাঞ্জলি দেবে, হ্যাঁ, তেল
তো আমি যদি রাশিয়া দেখো, চীন তেল মানে আফ্রিকা থেকেও তেল কি, যেখানে তেল পাওয়া যায় তেল সেখানে ছুটছে। সুতরাং চীনের সম্পর্ক এমন পৃথিবীর সব দেশের সঙ্গে করেছে, তেল নিয়ে চীনের অসুবিধা হওয়ার কথা নয়। মানে সেটা ওরা ঠিকই না কিন্তু এটাকে আপনার আশু মনে হচ্ছে যে কমার কোনো সম্ভাবনা আছে, হ্যাঁ দেখুন, এসকালেশন হবে? দেখুন যেটা ধারণা সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু ইরানকে অনেকটাই জব্দ করে রেখে যে ধরনের আক্রমণ করেছে, ও তো পরিষ্কার নেতানিয়াহুর কনফিডেন্স দেখেছেন। আমরা কখন মারছি, কি মারছি, কোথায় মারছি, হ্যাঁ কবে মারবো, কিচ্ছু ওরা জানে না, জানবেও না। এই যে ব্যাপারগুলো যেটা বলেছে, আপনি বুঝতে পারছেন কি ধরনের কনফিডেন্স থাকলে এটা বলা যায়। এবং আপনি যদি দেখেন যে একেবারে ওই যে একটা ঘর, যেরকম ছবিগুলো বেরিয়েছে, একটা ঘরের একদম, হ্যাঁ, জানলা দিয়ে কি দেয়াল দিয়ে গর্ত করে সেখানে পৌঁছে গেছে। এই হুম। প্রিসিশন যেটা ওরা করতে পেরেছে, বোঝাই যাচ্ছে যে ওদের ওদের টেকনোলজি কাছে আর কেউ, যুদ্ধের এই ধরনের টেকনোলজির কাছে, তথ্যের কাছে সব অন্য সব দেশে অনেক নিচে, অনেক অনেক নিচে আছে। সুতরাং ওরা মোটামুটি ঠান্ডা করে দিয়েছে, কেন নিউক্লিয়ারটাই হচ্ছে মেন। আপনি দু হ্যাঁ, হাজার কিন্তু মাইল সেটা এরকমও দূরে। খবর আসছে, সেটা দেখছিলাম যে ওদের যে সমস্ত আর কি ইউরেনিয়াম বা সেটা একেবারে পাহাড়ের নিচে পর্যন্ত রাখা আছে। সেটার বেস সেটা কতটা ধ্বংস করতে পারবে সেটাও আর কি আমি না দেখা ইরানিয়ান যাক, মানে সংবাদপত্রগুলো দেখছিলাম। না দেখুন সেগুলো তো মানে জানা যাচ্ছে, যেগুলো জানা যাচ্ছে দেখুন, কেউ যদি বলে পাহাড়ের নিচে আছে, সেই যদি জানে, ইসরায়েলের মানে মোজার জানতে পারছে না, হয়তো নাও হতে পারে, কারণ তারা এতটাই খবর রাখে। তারা নিশ্চয়ই জানবে কোথায় কি কি রাখা আছে, বুঝেছেন, এবং সেখানে কিভাবে প্রবেশ করা যায়, অ্যাটাক করা যায়, সেই তথ্য হয়তো এরা জোগাড় করতে পেরেছে। আমি আমি মুজারকে খুব একেবারে ভগবান বলে মনে করছি না, কিন্তু একটা যে মানে যে শক্তি তারা দেখিয়েছে, তো দেখার মতো। কোন ঘরে সায়েন্টিস্ট রয়েছে বা আর্মির জেনারেল, হুম। রিপাবলিকান ইসলামিক গার্ডের যিনি টপ, তাকে মেরে দিয়েছে, আর্মি কমান্ডারকে মেরে হ্যাঁ, দিয়েছে। তবে এইগুলো হুম। এইগুলো একেবারে নিখুঁত ভাবে যেগুলো করেছে, সেটা কিন্তু বুঝতেই হবে তাদের ক্ষিপ্রতা, টার্গেটটা কি, তার তথ্য হ্যাঁ, কি যদি অপূর্ব, কমান্ডের চেনটা এবং ভেঙে যায় ফলে ভেঙে যায়, যুদ্ধক্ষেত্রে সেটা তো কাজ করা অসুবিধাজনক। যায় না। এবং আরেকটা কথা, দেখুন ওরা বলছে, দেখুন সবটাই তো আমাদের ওদের কথা বিশ্বাস করতে হচ্ছে। ওরা বলছে যে ইউরেনিয়াম রিচ ফেসিলিটি, নাতানজে যে ইউরেনিয়ামের ওদের ফেসিলিটি আছে বলে জানা গেছে। কেননা ইয়ে কে ওরা জানাতে হয়েছে কোথায় আছে, সেগুলো ইন্সপেকশন হচ্ছে না আজকাল তো। হ্যাঁ, সবাই বলে দেয়, কেননা যাতে করে আক্রমণ না হয়। হুম। প্রত্যেকবারই আমাদের নিউক্লিয়ার কোথায় কি কি আছে আমরা জানাই, পাকিস্তানকেও জানাই, জানো, যাতে করে আমরা ওই জায়গাগুলো কেউ আক্রমণ না করি। কেন একবার সেখানে যদি আক্রমণ হয়, রেডিয়েশন যদি ঘটে, তাহলে সেই দেশ শুধু নয়, সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং ইসরায়েল বলছেন ইউরেনিয়ামের এর ক্ষেত্রে আক্রমণ করেছে। আবার আইএইএ যেটা, যাদের নিয়ন্ত্রণ কর্তা যে অ্যাটমিকের, তারা বলছে কোনো রেডিয়েশনের খবর নেই। অর্থাৎ এমন ভাবে আঘাত করছে যেখানে কোনোভাবে, হ্যাঁ, এমন প্রযুক্তি তারা ব্যবহার করছে যেখানে কোনো রেডিয়েশন আমরা দেখি না। আইদার হতে পারে আঘাতটা করেনি, বা আঘাতের খবরটা তারা ভুয়ো করছে, অথচ অথবা হতে পারে এমন ভাবে করেছে যাতে করে সেখান থেকে কোনো রেডিয়েশনের রেডিয়েশন খবর হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, এখনো হ্যাঁ, আসেনি বাইরে। রেডিয়েশন এখনো এখন খবর হয়তো আছে। বাইরে আসেনি। সুতরাং হ্যাঁ। আমি বলছি, রেডিয়েশন এমনই জিনিস, সে তো মানে এ করে দেবে না, লুকিয়ে রাখার তো ব্যাপার নেই, এটা তো ছড়িয়ে যাবে। এবং রেডিয়েশন যদি সত্যিকারের হয়, তাহলে ইসরায়েলও কিন্তু দায়ী থাকবে। ইসরায়েল এমন ভাবে করেছে, এমন প্রযুক্তি ব্যবহার করেছে যাতে করে ওদের সিস্টেমটাকে ভোতা করে দেওয়া যায়, অথচ কাজ হয়, যেটা আমরা করলাম। সবচেয়ে কম খরচে কি করে একটা যুদ্ধ করা তাহলে যায় আপাতত আপনি পাকিস্তানের কি সাথে। মনে করছেন যে ইরানকে দমিয়ে দেওয়া যাবে আর বেশি এগোবে না? হ্যাঁ, যেটা আমার আমার এই মুহূর্তে ধারণা হয়েছে, যেভাবে ইসরায়েল সিস্টেম কে আঘাত করেছে, এখনো এখনো লড়াই চলছে, এখনো মানে শেষ হয়নি। ওদের কাছে ডেফিনিট তথ্য আছে, সেই অনুযায়ী ওরা অ্যাটাক করছে। এবং এবং দেখুন, আপনার টপ আর্মি কমান্ডারকে যদি মেরে দেন, আপনার কি হবে তখন? হুম। আপনি সর্বশক্তি দিয়ে নেমে পড়ার চেষ্টা করবেন না? হ্যাঁ, সর্বশক্তি তো দেখা গেল কি হলো, যে সুপারসনিক যে আপনি মিসাইল ছাড়লেন, সেগুলো দু চারটে ভেতরে গেছে, অনেক অধিকাংশই ওদের আয়রন ডোম আটকেছে, আমেরিকান সিস্টেম আটকে দিয়েছে। আমেরিকা ফুল প্লেজেটে ওদের হেল্প করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইরান তো আর কিছু মেরেছেন, আপনি কবে দেখাবেন? আপনার টপ কমান্ডারদের মেরে ফেললো, আপনার নিউক্লিয়ার ইতে আপনি আর তো দেখাবার জায়গা নেই। এখন যেটা করছে যে ড্রোন দিয়ে বাদ বাকি যেটুকুন করা যায়, ডিস্টেন্সটা তো সবচেয়ে দূর না, 2000 কিলোমিটার দূরে আপনি যে লড়াই করতে যাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। বিপদটা তো আছে, না বিপদটা তো আছে। সুতরাং এবং হট করে দেখুন দেখুন ইরানের সঙ্গে এই মুহূর্তে
টার্কি এসেছে এবং স্বাভাবিকভাবে এরাও এসে গেছে, মানে ইউএই এসে গেছে। ইউএই এখন আসেনি, সৌদি এসেছে। হুম। সৌদির ক্রাউন প্রিন্স তিনিও মানে করেছেন। কিন্তু সৌদির ক্রাউন, ওরা সৌদি কিন্তু আমেরিকার এতেই চলে। সুতরাং সহজে সৌদির এই আশাটা একটু আমার কাছে অবাক লাগছে। দেখা যাক কি হয়। একটা হয়তো ইসলামিক সলিডারিটি হতে পারে। টার্কি যে ভীষণ বিপজ্জনক তৃতীয় বিশ্বযুদ্ধ করার মতন জায়গা আছে সেটা আমি মনে করি না। এবং সৌদি আরবেও সে যে বিশাল একটা যুদ্ধ করতে যাবে, তার সঙ্গে আমার বিরাট বিরাট ঝগড়া ছিল। হাউথিদের সঙ্গে তো সৌদিদের লড়াই, দেখবেন, হ্যাঁ। ইয়েমেনের সঙ্গে তো সৌদিদের লড়াই, সেখানে ইরানের, বলতে গেলে পরোক্ষভাবে ইরানের সঙ্গে লড়াই। এখন এটা হয়তো সাময়িক বোঝাপড়া চলছে। তো উম, কিন্তু খুব যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা লম্বা যুদ্ধ হবার মতন জায়গায় নেই। এটা হচ্ছে একটা। এবং আপনি যদি আমায় যদি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা, আমি বললাম কখনোই নয়। সবাই যুদ্ধ কিন্তু রাজারা বলুন। ইরান যে হুমকিটা দিয়েছে যে আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত করা হবে, যে অন্যান্য দেশে যেগুলো আছে, ইরান কি অতদূর পর্যন্ত যাবে? কারণ তার তো এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনার কি মনে হয় তারা সেই দিকে যাবে? যদি সেদিকেই যায় তাহলে কি আমেরিকা তখন চুপ করে বসে থাকবে? তাদের যদি না, সৈন্যবাহিনী না, মারা এখন যায়, তাদের ইরানকে আপনি ধরুন, ওদের যে সমস্ত এস্টাবলিশমেন্ট গুলো আছে সেগুলো জানে। সেগুলো নিশ্চয়ই আমি ধরে নিলাম, সেগুলোতে ওরা অ্যাটাক করবে। আমেরিকা তো ছেড়ে জবাব দেবে না, না। এখন যদি ইসরায়েলের জবাব, আমেরিকার জবাব, ইরান কি বেড়ে উঠবে? আপনি আমার এই যে ধ্বংস ওদের হয়েছে, যে মানে নেতৃত্ববিহীন অবস্থায় পড়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের ওঠাটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে বেশ বেশ কঠিন। এখন যারা বলছে 80, তারা কতটা থাকবে আমার সন্দেহ আছে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধের অবস্থা হলে কিন্তু অনেকেই বিপর্যস্ত হয়ে যাবে। এটা আপনাকে মানতে হবে। ইসরায়েলের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার আছে, ইরানের সেই মানে হুম। ইরানের এখনো পরীক্ষিত নিউক্লিয়ার পাওয়ার নেই। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে। হ্যাঁ, সুতরাং নিউক্লিয়ার যারা দেশ আছে তারা অনেক সচেতন। আপনি ভাববার কোনো কারণ নেই যে তারা এই যুদ্ধে হট করে ঢুকে পড়ে নিজের দেশকে বরবাদ করবে। আমরা দেখেছি লম্বা যুদ্ধ করলে কি হয়। সেটা দেখুন যে ইউক্রেন কিভাবে ধ্বংস হয়ে গেল, একটা সোনার দেশ, এত সম্পদে ভরা, এত সুন্দর দেশ, একেবারে প্রায় মাটিতে মিশে যাবার মতন অবস্থা। সুতরাং লম্বা যুদ্ধের ক্ষতি কি হয়, সেটা সবাই জানে। সুতরাং কেউ সেই যুদ্ধে যাবে না। আর আমার আবেগ নিয়ে আজকাল আমি আসে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে এখন সেই আবেগ নিয়ে যুদ্ধ আরেকজনের পক্ষে আমি লড়ে আমার দেশকে বরবাদ করবো, সেটা কিন্তু। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ একটা আলোচনার জন্য হচ্ছে, কথা বলছে, একাডেমিক আলোচনা, ঠিক আছে। কিন্তু এর কোনো বাস্তবিক রূপ নেই, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার জায়গায় নেই। এবং ইরান যেটা মনে করেছে, দেখুন, হামাসকে একদম মোটামুটি গুঁড়িয়ে দিয়েছে। এই বিক্ষুব্ধ কিছু কাজ করতে হুম। লেবাননের হেজবুল্লাহকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এবং যদি দেখেন যে সিরিয়ার আসাদ তো শেষ হয়ে গেছে, হ্যাঁ। এখন যেভাবে যেভাবে ইসরায়েল যে ইরানের শক্তিগুলোকে ধ্বংস করেছে, এখন ওরা মনে করছে এদের নিউক্লিয়ারটাই বোধহয় পাওয়ার, ওইটাই ধ্বংস করে দিলে আর কিছু থাকবে। এবং নেতানিয়াহু যেটা মানে একেবারে শেষ দিকে চান। আরেকটা যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, অরূপদা, সেটা নেতানিয়াহু যেটা বলছে, রেজিম চেঞ্জ। বুঝেছেন যে এখানকার মানুষ 35 বছর, এই লোকটা যেটা আছে, আলী আলী খামেনি, এই 35 বছর হুম। ধরে সেখানে সে সফল। এবং একটা মৌলবাদী ব্যবস্থা সেখানে নিয়ে আসে। আপনি দেখেছেন মেয়েরা কিভাবে সেখানে লাঞ্ছিত একেবারে অপমানিত মূল্যতন্ত্র, হয়েছে। মূল্যতন্ত্র কায়েম চরম করেছে। মোল্লাতন্ত্র। এবং সেখানে মানুষ বিক্ষুব্ধ অবস্থায় আছে। এবং সেখানে রেজিম চেঞ্জ বলছে, তোমাদের ইরানের সভ্যতা এত পুরনো পুরনো সভ্যতা, তোমরা কেন এই এই মৌলবাদের কাছে স্যারেন্ডার? এটা কিন্তু বলছে। এবং এটাও খেয়াল রাখবেন যে সে দেশের যে পাহেলভি ডাইনেস্টি যারা আগে ছিল, তাদের যে এখন যে ক্রাউন, যার যার মানে প্রিন্স, ক্রাউন প্রিন্স যাকে বলে, সে কিন্তু ইসরায়েলে অনেকবার গেছে, বুঝেছেন। একটা হুম। আহ, চলছে মানে সুতরাং রেজিম চেঞ্জের কথা বলছেন। এখন দেখা যাক, মানুষ তো একটা ডিক্টেটরশিপ শাসনে থাকলে না মানুষের মেরুদণ্ড ভেঙে যায়, মানে এটা আমরা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে সব জায়গায় দেখছি। তারপরে হট করে মানুষ জেগে উঠতে পারে না। ইরান তো বহুদিন ধরে এই শাসনে আছে, তারপরে হয়তো মানুষের ওইভাবে পথে হয়তো মানুষ নামতে পারবে না। কিন্তু যদি আপনি আর্মির মেন এগুলো যদি ভেঙে দিতে পারেন, হ্যাঁ, নোক দাগ ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু মানুষ হয়তো পথে নামতে পারে। এবং রিজিম চেঞ্জের এই যে যেটা তুলেছে, যে ইরানের মানুষের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা ইয়াও, তাতে আমার মনে হচ্ছে যে হয়তো হুম হুম হুম
সেটাই, সেই দিকেই হয়তো তারা যেতে চাইছে। কিন্তু চাইছে নয়, তারা হয়তো যেতে পারবেও। তাদের সে শক্তি সেই জায়গায় নিয়ে গেছে, বুঝেছো? এখন ব্যাস যুদ্ধ তো হুম। মানে এই যে ইরান যদি বলে আমি, ইরানের কাছে একটা হচ্ছে কি, যত যা আছে তাই নিয়ে লড়াই করো, ওদের অস্ত্র শস্ত্র ভান্ডার প্রচুর আছে, সেগুলো নিয়ে যতটা পারবে লড়াই করবে। কিন্তু ওরা কিন্তু তেলের দিকেও আক্রমণ করেছে। আজকে দেখবেন ইরানের হুম। তেলের ইয়েতে নানান জায়গায় কিন্তু আক্রমণ করছে। মানে মানে ইসরায়েল কিন্তু ছাড়ার পাত্র, একেবারে শেষ দেখে ছাড়বে এরকম একটা ইয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ইরান যদি এই আলী খামেনির মতন লোক যদি নেতৃত্ব দেয়, তাহলে তো তাদের কাছে ইগোটা অনেকটা বড়। কিন্তু যদি কোনো না, রেজিম তাদের চেঞ্জ তার হয়ে পিছনে যায়, আসা যায়, এবং সে কিছু যদি জায়গা চলে নেই। আসে দেশে, হ্যাঁ, দেশের বিরুদ্ধে যা বিরোধ হবে, বা অলরেডি সেখানে বিক্ষোভ আছে, সেটা হ্যাঁ, দাবিয়ে রাখা হচ্ছে, ফলে আয়তুল্লাহ খামেনি থাকতে পারবে না। তার হচ্ছে হ্যাঁ, এসপার বা ওসপার। হ্যাঁ, সেটাই। তার ফলে এখন যদি একটু কোনো ধরনের সেখানে পরিবর্তন কোনোভাবে আসে, যখন সে বিপদে দেখছে অনেক কিছু ঘটতে পারে। আমি সেই কি কি ঘটতে পারে সেগুলো নিয়ে হ্যাঁ। আলোচনা করতে চাইছি না তো। তো দেখুন, যে ধরনের ওরা কাজ করছে অনেক কিছু করে ফেলতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না যে ইরানকে নেতৃত্ব দেওয়ার জায়গায় কেউ থাকে। ইরানের মানুষই হয়তো বলবে যে হ্যাঁ, খামেনির বিদায় হোক, বুঝছেন? সেটা হওয়ার সম্ভাবনাও রয়ে গেছে। হ্যাঁ, আরব দেশের সবচেয়ে সবচেয়ে যে আধুনিকতম দেশ ছিল ইরান, সেটা এখন হ্যাঁ মৌলবাদে একেবারে মানে হুম। মোড়কে মুড়ে রয়েছে। সুতরাং মানুষও, যারা তো অনেকেই দেখেছে, যারা আজকের ইয়ং জেনারেশন দেখেনি, তাদের বাবা মারা তো দেখেছে স্বাধীনতা কি জিনিস। এবং হয়তো একটা স্বাধীনতা তো জাগছে, মেয়েরাও যেভাবে রাস্তায় প্রতিবাদ করছে, দেখার মতন জিনিস শুরু হয়েছে। মৌলবাদ সেখানে হ্যাঁ সবকিছুর উপরে মাথাচাড়া দিয়ে রয়েছে। এখন একমাত্র আয়াতুল্লাহ খামেনি বা আলী খামেনি, হ্যাঁ আয়াতুল্লাহ আলী খামেনি, সে দেখা যাক সে কি করে, কতটা তাকে করতে পারে। এবং ইসরায়েল কিন্তু তাকে তাকে রেজিম চেঞ্জ মানে তাকেও ছাড়বে না, এটুকু বলা যায়। যদি হুম। খবর কিছু আসে এবার আয়াতুল্লাহ কিছু ঘটেছে, সেটা আশ্চর্য হবার কিছু না। আমার মনে হয় ওটা করতে পারলে আর তেলের ঘাঁটি ঘাঁটি মারার না, দরকার তাহলে নেই। তো শেষই হয়ে যাবে। যে তাহলে তো সেটাই হ্যাঁ। বলছি, ইসরায়েল কিন্তু এই খবরটাও আছে, হয়তো সেই দিকে হয়তো যাবে। এবং পথে তখন উল্লাস, মানে তেহরানের রাস্তায় বা যে অন্য অন্যান্য বড় বড় শহরে উল্লাসে মেতে পড়বে মানুষ। সেই ধরনের কিন্তু সেটা কিন্তু চান্স আছে। সেটা যদি ঘটে যায়, মানে আমি নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে বলতে পারি যে সে দেশেরও মঙ্গল, দুনিয়ারও মঙ্গল হতে পারে। তবে ভারতের যে বক্তব্য, সেটা তো আমরা দুই দেশের পক্ষে সুসম্পর্ক রয়েছে। ভারতের বক্তব্য, আমরা ইরানের সঙ্গে আমরা তেল কিনি, হুম। ইরানকে এক নম্বরে কাজে লাগছে। কেননা সেখান দিয়ে চাবাহার যে বন্দর, সেটা দিয়ে আমরা একেবারে আমরা যে মানে অল্টারনেটিভ টু সিল্ক রোড, অল্টারনেটিভ টু চাইনিজ যে বেল্ট, ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি আমাদের অল্টারনেটিভ। চাবাহার থেকে আফগানিস্তানের ডিরেক্ট যোগাযোগ রয়েছে। সেখান থেকে সেন্ট্রাল এশিয়া যোগাযোগ যোগাযোগ পরিকল্পনা আছে। বা এমনকি মিডল ইস্ট পর্যন্ত, ইয়ে পর্যন্ত যাওয়ার পরিকল্পনা, ইউরোপ পর্যন্ত যাওয়ার ব্যাপার চলছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান অল্টারনেটিভ টু চাইনিজ ওয়ান 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 রোড ওয়ান বেল্ট পলিসি। এখন কতটা সেটা কার্যকরী হবে আমি জানি না। এছাড়া হচ্ছে যে যে তালিবানদের সঙ্গে এবং হুম। ইরানের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখা যায়, তাহলে কিন্তু পাকিস্তান বিরাট ভাবে কিন্তু একটা চাপে থাকবে। এটা কিন্তু ভারত ভালো করেই বোঝে। এবং সে একটা ইরান শিয়ার দেশ, পাকিস্তান সুন্নির দেশ। এই ব্যাপারটা কিন্তু ভারত মানে নজরে আছে, এটা খুব কাজে লাগাচ্ছে। এবং সেখানকার যে আপনি দেখুন যে সমস্ত রিজিওনাল কনফ্লিক্ট গুলো হচ্ছে, সেখানকার যে আঞ্চলিক স্বাধীনতা যারা যারা চাইছে, তাদের কিন্তু ইরানের মাধ্যম দিয়ে কিন্তু একটা ভারতীয় সমর্থন পাঠিয়ে দেওয়ার সুযোগটা আছে। হুম। ভারত সেটাকে কিন্তু ব্যবহার করছে এবং করবে। এবং ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক তো বহু পুরনো। আমরা ইসরায়েলের অস্ত্রশস্ত্র এখন আমাদের নতুন দিশা দেখাচ্ছে। এবং গত যুদ্ধেও যে যে আমাদের ইসরায়েলি ড্রোন যেভাবে আমরা ব্যবহার করতে পেরেছিলাম সাফল্যের সঙ্গে। সুতরাং ইসরায়েলি অস্ত্রশস্ত্র যে আগামী দিনে ভারতের যে একটা বুনিয়াদ তৈরি হবে, সেটা কোনো সন্দেহ নেই। ইসরায়েল যেভাবে নিজেরাই তো টেকনোলজি তৈরি করছে বাঁচার জন্য, চারিদিকে শত্রু দিয়ে ঘেরা, কারণ তাকে বাঁচার জন্য নিজের টেকনোলজি নিজেই তৈরি করে সব দিক থেকেই। হ্যাঁ, ধরুন প্রায় জাতীয় আয়ের 6-7% তারা প্রযুক্তিতে নতুন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে খরচা করে। বুঝেছে? আজকে যে ড্রিপ ইরিগেশন টেকনোলজি যেটা কৃষির, সেটা ইসরায়েল থেকে তৈরি। ইসরায়েলের টেকনোলজি এখন সারা পৃথিবী জুড়ে চলছে। এবং এই যে একেবারে পিন পয়েন্টেড, একদম
টার্গেটকে একদম একদম করা, মানে কয়েক হাজার মাইল দূর থেকে যে টার্গেটটাকে রিচ করা যায়, সেটা ইরান যেভাবে দেখিয়েছে, এটা কিন্তু দেখার মতো। তো হুম, আগামী দিনেই বলবে যে যুদ্ধ যদি বেশি দিন ইরান নিয়ে যেতে পারে, কেননা তেলের একটা যে অভাব, বুঝেছেন, এটা একটা বড় ক্রাইসিস, সেটা ইরান ইচ্ছে করেই চাইবে যে তেলের অভাব হোক, মানুষ কিন্তু যাতে করে ইসরায়েলের বিরুদ্ধে যায়। ওরা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার কথা বলছে, যেখান দিয়ে তেলের জাহাজগুলো আসে, ঠিক আছে। তো ইরান কিন্তু এইটাকে ব্যবহার করার চেষ্টা করবে, তেলের দাম হু করে যাতে বেড়ে যায়, সবাই ইসরায়েলের পেছনে লাগে, এটা একটা ওদের ভাবনা। আবার যেহেতু আবার এয়ার স্পেসটা বন্ধ করে দিয়েছে, এশিয়া থেকে ইউরোপ যাওয়ার যাত্রাপথ অনেকটাই বেড়ে গেছে, তারপরে হ্যাঁ, খরচ এবং থেকে শুরু খরচও করে বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। সেসবগুলো তো আমরা জানি, সেগুলো ঘটছে। এগুলো হচ্ছে ইসরায়েলের ইরানের ট্যাকটিক্স, বুঝেছেন, তা সারা দুনিয়াকে গাবড়ে দেওয়া যে ইসরায়েল এই করছে বলে এটা ঘটছে। কিন্তু বেশি দিন যুদ্ধ যদি ওটা টিকিয়ে না নিতে পারে, তাহলে এগুলো তো অচিরে থেকে তেল হুম। আসবে, সুতরাং সেটা বেশি দিন কিছু করে উঠতে পারবে না। সুতরাং কতদিন ইরান যুদ্ধ টানতে পারে সেটাই হচ্ছে দেখার। যদি হ্যাঁ, না একদমই টানতে তাই। পারে, তাদেরকে কিন্তু সারেন্ডার করতেই হবে। হুম। রাজাদা, আর আমাদের সময় নেই কিন্তু, ওই যে আমরা যেখানে একটা তো কিন্তু মধ্যে শেষ করলাম, এবং আজকে আমরা কিন্তু শুধুমাত্র দর্শক নই। কারণ এই যুদ্ধ যতদিন চলবে ততদিন কিন্তু এই যে অপরিশোধিত তেলের দাম বাড়বে, কারণ ইরানের যে তৈল শোধনাগার হচ্ছিল তার উপরে অ্যাটাক করা হচ্ছে, এবং তেলের দাম বাড়া মানে তার আঁচ আমাদের দেশেও লাগবে, আম আদমির উপর লাগবে, আমার আপনার রাজাদার সবার উপর লাগবে, জিনিসপত্রের দাম বাড়বে, অনেক সময় বেশি দিন চললে সেটা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তাই আমি আমরা সবাই চাই যে যুদ্ধটা তাড়াতাড়ি থামুক, কিন্তু আমাদের চাওয়া সঙ্গে তো যারা যুদ্ধ করছে তাদের চাওয়া মিলবে না। দেখা ইরান এটা ঠিক কতদিন চালিয়ে নিয়ে যেতে পারে, কারণ উল্টো দিক থেকে যে প্রবল আক্রমণের মুখে কতদিন তাদের এই ওয়াল অক্ষত থাকে। রাজাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।